This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মর্নিং সুপার প্রাইম টাইমে সকাল 10টায় 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট। এই মুহূর্তে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে রয়েছেন, ওদের কাছে যাব। তবে গুরুত্বপূর্ণ 10টি খবরে প্রথমে আসুন, চোখ রাখা যাক। শাহজাহানের মেন্টর মোসলেন শেখকে তলব ইডির। সিজিও কমপ্লেক্সে হাজিরা মোসলেনের গুদামে শাহজাহান আলমগীরের গাড়ি, সেই সূত্রেই তলব পেলেন মোসলেন শেখ। লোকসভার আগে উত্তর দিনাজপুরের শাসক দলের কোন্দল কাটা রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বনাম জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। কৃষ্ণ প্রার্থী হতেই ক্ষোভ তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালালের অনুগামীদের। কৃষ্ণের বিরুদ্ধে ষড়যন্ত্র করে টিকিট বাগানের অভিযোগ। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে পোস্টার ডুয়ার্সে, পোস্টারের সমর্থন বিজেপি নেতা জন বার্লাকে। পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ডুয়ার্সে। টিগ্গা প্রার্থী হতেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বার্লা, পরে আপোষে নিজেদের কোন্দল মিটিয়ে নেন দুই নেতা। দুর্গাপুর ইস্পাত কারখানাতে দুর্ঘটনা, ব্লাস্ট ফার্নেসে প্লেট কাটিং এর সময় বিপত্তি, আগুনে ঝলসে জখম 3 ঠিকা কর্মী। দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি জখম শ্রমিকরা। ইস্পাত কারখানাতে 10 দিনে দুবার দুর্ঘটনা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক সংগঠনের নেতারা। নিম্ন আদালতের সমন চ্যালেঞ্জ করে হাইকোর্টে কেজরিওয়াল আবগারি মামলায় অষ্টমবার সমন এড়ান দিল্লির মুখ্যমন্ত্রী। কাল আদালতে কেজরিওয়ালের হাজিরা দেওয়া নিয়ে ফের ধোঁয়াশা। সিএ কার্যকরের পর প্রথম নাগরিকত্ব পেলেন 13 জন পাক শরণার্থী। গুজরাতে মোরবিতে বিধায়কের উপস্থিতিতে কালেক্টরের অফিসে নাগরিকত্ব পান। দীর্ঘ সময় ধরে মোরবিতেই রয়েছেন 1095 জন পাক শরণার্থী। তাদের মধ্যে 95 জন ইতিমধ্যে ভারতীয় নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। ভোটের মুখে দেশ জুড়ে কমলো জ্বালানির দাম কমলো পেট্রোল ডিজেলের। লিটার প্রতি 2 টাকা করে দাম কমছে। 15ই মার্চ সকাল 6টা থেকে নতুন দাম কার্যকর হবে। ইলেকট্রিক গাড়ি কিনলে বিশেষ সুবিধে, 4 মাসের বিশেষ প্রকল্প মোদী সরকারের। ব্যাটারি চালিত গাড়ির প্রতি উৎসাহ বাড়াতে প্রকল্পের উদ্যোগ। চীনকে রুখতে এবার জোড়া সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ বানালো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। এই জাহাজ দুটি অনেক অত্যাধুনিক বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রকের কর্তাদের। শীঘ্রই রণতরী দুটি হস্তান্তর করা হবে নৌসেনাকে। এর ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হলো ভারত। আজ রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, 3 দিন ধরে ভোট গ্রহণ চলবে। জয় সম্ভাবনা পুতিনেরই বেশি, তবে পুতিন ছাড়াও ভোটে দাঁড়িয়েছেন আরও 3 জন। প্রার্থীদের মধ্যে কেউ যদি প্রদত্ত ভোটের অর্ধেকের বেশি না পান, তাহলে 21 দিন পর ফের ভোট হবে মস্কোয়। দশটায় 10 খবর 10 রিপোর্টার মানে আমাদের প্রতিনিধিরা গ্রাউন্ড জিরো থেকে থাকছেন এবং একের পর এক যে রিপোর্টাররা রয়েছেন সকলের সঙ্গে একে একে কথা বলবো। তবে একদম শুরুতেই যে খবর, সেই খবরে নজর রাখা যাক বরং কোয়েল। বাড়িতে পড়ে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে খবর গতকালই আসে এবং তারপর থেকে লাগাতার আমরা আপনাদেরকে আপডেট দিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখবো, পুশ ফ্রম বিহাইন্ড। গতকাল মেডিকেল বুলেটিনে জানান এসএসকেএম এর ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। এবং পরে টিভি9 বাংলাকে ধাক্কার ব্যাখ্যাও দেন এসএসকেএম এর ডিরেক্টর। মুখ্যমন্ত্রীকে কেউ ধাক্কা দেয়নি, পেছন থেকে ঠেলার অনুভূতি, এবং তা যার ফলে হোঁচট খেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়ে যান বলে টিভি9 বাংলাকে গতকাল জানিয়েছেন এসএসকেএম অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায়। তাকে কেউ ধাক্কা দেয়নি, তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন, কিন্তু পেছন থেকে ধাক্কার মতো একটা কিছু অনুভব করেছিলেন। কেউ তাকে পার্সোনালি ধাক্কা দেয়নি বলে তার ব্যাখ্যা দিয়েছেন। এসএসকেএম এর ডিরেক্টর মন্তব্যে শুরু হয় জল্পনা, পরে অবশ্য তিনি ব্যাখ্যাও দিয়েছেন। অনুভূতি তৈরি হলো কিভাবে, তার কোনো মেডিকেল ব্যাখ্যা দেননি ডিরেক্টর। মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়াই কি তাহলে প্রথম বিবৃতি? কথা বলবো আমাদের প্রতিনিধি সৌরভ আমাদের সঙ্গে রয়েছেন গ্রাউন্ড জিরো থেকে। সৌরভ। তন্নিষ্ঠা, দেখো, বৃহস্পতিবার দিন রাত 10:30টার সময় মণিময় বন্দ্যোপাধ্যায় এসএসকেএম এর ডিরেক্টর প্রথম যে বিবৃতিটি দেন, তার প্রথম বাক্যই ছিল মুখ্যমন্ত্রী কিভাবে পড়ে গেলেন। এবং সেই মুখ্যমন্ত্রী কিভাবে পড়ে গেলেন বলতে গিয়ে মণিময় বন্দ্যোপাধ্যায় যেটা বলেন, সেটা বলেন যে মুখ্যমন্ত্রীর বাড়ির চৌহদ্দির মধ্যে পিছন থেকে কেউ ধাক্কা মেরেছে। স্বাভাবিকভাবে সেই মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ভেঙে কে পিছন থেকে ধাক্কা মারলো, কিভাবে সেটা সম্ভব হলো, এই সমস্ত প্রশ্নের ব্যাখ্যা কিন্তু সাংবাদিক বৈঠকে কথা বলছিলাম
আমাদের প্রতিনিধি সৌরভ তার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে, যেমনটা সৌরভ জানাচ্ছিল আরও একবার যোগাযোগ এই মুহূর্তে বিচ্ছিন্ন হয়েছে। আবারও সৌরভ আমাদের প্রতিনিধি রয়েছে, আরও একবার কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, প্লিজ কন্টিনিউ। সৌরভ, শোনা যাচ্ছে? সৌরভের সঙ্গে কথা বলা খুব সম্ভবত এখন সম্ভব হয়ে উঠছে না, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে বারবার করে কোয়েল। তবে যে খবরে আমরা নজর রেখেছি যে এসএসকেএমের ডিরেক্টরের এই মন্তব্যে একটা জল্পনা শুরু হয়, কিভাবে পড়ে গেলেন মুখ্যমন্ত্রী, এই প্রশ্ন উঠছে, তাই না? একেবারেই, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মুখ্যমন্ত্রী পড়ে গেলেন কি করে। ইতিমধ্যে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে এবং তারা কি কি খতিয়ে দেখবেন একটু জানার চেষ্টা করি ইন ডিটেলসে। সিজার মন্ডল আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, কলকাতা পুলিশ তদন্ত ঠিক কি কিভাবে এগিয়ে নিয়ে যাবে, ডিটেলস কি জানা যাচ্ছে? দেখো, তদন্ত নয় বলা ভালো, অনুসন্ধান, একদমই প্রাথমিক অনুসন্ধান, এবং সেটা কিন্তু ভিভিআইপি যে সিকিউরিটি প্রোটোকল মেনে, কারণ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা এই ধরনের যারা ভিভিআইপিরা রয়েছেন তাদের এই ধরনের দুর্ঘটনা ঘটলে সেটা তাদের সিকিউরিটি প্রোটোকল মেনে একটা প্রাথমিক অনুসন্ধান হয়। সেই অনুসন্ধানে কিন্তু কলকাতা পুলিশ ইতিমধ্যেই শুরু করেছে, যেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। যে প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী যেখানে পড়ে গেছেন সেইখানে এমন কোনো কিছু ছিল বা আছে যেখান থেকে তিনি হোঁচট খেতে পারেন বা সাময়িকভাবে কোনোভাবে হঠাৎ করে ভারসাম্য হারাতে পারেন। এক, দ্বিতীয় হচ্ছে সেই সময় তিনি কি একা ছিলেন, একা থাকলে তার পরিবারের সদস্য বা নিরাপত্তারক্ষীরা কতটা দূরে ছিলেন, এবং তৃতীয় বিষয়টা হচ্ছে তিনি পড়ে যাওয়ার পর প্রথম তাকে কে দেখেন, কোনো আর্তচিৎকার শুনে বা অন্য কেউ অন্য কোনোভাবে তাকে প্রথম দেখেন যে মুখ্যমন্ত্রী পড়ে গেছেন। এই বিষয়গুলোর যেমন জানার চেষ্টা করছে এই প্রাথমিক অনুসন্ধানের একটা অংশ এটা। তার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী যখন এসএসকেএমে গেলেন তখনও তার কিন্তু ব্লিডিং হচ্ছে। ভিভিআইপিদের ক্ষেত্রে তাদের নিজস্ব একটা একদমই, তারা যখন যেখানেই থাকুক না কেন তাদের একটা প্রাথমিক চিকিৎসার সুবন্দোবস্ত থাকে, এবং ধরে নেওয়াই যায় মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেই চিকিৎসার সুবন্দোবস্ত থাকাটাই রীতি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী পরিবারের নির্দেশে কি তাকে সরাসরি এসএসকেএমে নিয়ে যাওয়া হলো প্রাথমিক চিকিৎসা না করিয়েই? না, প্রাথমিক চিকিৎসার সেই মুহূর্তে সুবন্দোবস্ত পাওয়া যায়নি, সেই কারণে প্রাথমিক চিকিৎসা না করেই তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলো। এই প্রশ্নগুলোর উত্তর পাবার পর তার পরবর্তী সিদ্ধান্ত কলকাতা পুলিশ নেবে, তার কারণ এই প্রাথমিক অনুসন্ধানে অন্য কোনো রকম তথ্য আদৌ উঠে আসে কিনা সেটা খতিয়ে রাখা হবে। এবং অবশ্যই সার্বিকভাবে রুটিন যে সিকিউরিটি বিভাগ, সেই বিভাগটাকে আরও স্ট্রং করা হয়েছে, কারণ এই ধরনের ঘটনা অত্যন্ত অনভিপ্রেত। একজন ভিভিআইপির ক্ষেত্রে সেখানে নিরাপত্তারক্ষীদেরও একটা কিন্তু ভূমিকা থাকে, এবং সেই বিষয়টা প্যারালালি কিন্তু নিরাপত্তারক্ষীদের বিষয়টাও সেটাও কিন্তু মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যে অংশ রয়েছে কলকাতা পুলিশের, তারাও কিন্তু খতিয়ে দেখছে। বেশ, সিজার সঙ্গে থাকো। আর দেখো কোয়েল, এবারই তো প্রথম নয়, অতীতেও আমরা দেখেছি ভোটের মুখে বারবার আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। 2021 সাল যদি দেখি, বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে তিনি পায়ে আঘাত পান। নন্দীগ্রামে বিরুলিয়ার মন্দির থেকে বের হওয়ার সময় বেশ কয়েকজন তাকে ধাক্কা মারে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী নিজেই। 2023 সালে সেখানে আমরা দেখেছি যে পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ি থেকে ফেরার পথে কোমরে চোট পান তিনি। এই ধরনের বারবার একের পর এক ঘটনা তার সঙ্গে ঘটেছে বলে আমরা দেখেছি। যদিও তারপরে আমরা দেখলাম এই ঘটনা, অর্থাৎ গতকালের দুর্ঘটনা ঘটে গিয়েছে, তারপর আজ আমরা দেখলাম কালীঘাটে বেশ কিছু জন পুজো দিতে এসছেন যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই তার আরোগ্য কামনায় পুজো দিতে এসছেন বেশ কয়েকজন। কালীঘাটে তার বাড়ির সামনে তার যারা অনুরাগীরা আছেন এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন তারা এসে পৌঁছেছেন। কালীঘাটে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতির জন্য। আপনারা প্রত্যেকেই শুনেছেন বা আমরা নিজেরাও অবগত আছি যে গতকাল শুনেছিলাম যে মামাটি মানুষের মা মমতাময়ীর আঘাত লেগেছিল, তো তার জন্য আমরা রাত্রে থেকেই তৎব্যস্ত হয়ে গেছিলাম। তো আজ সকাল হতে না হতেই আমরা আজকে মায়ের কাছে, অর্থাৎ মায়ের কাছে মায়ের জন্য, মামাটি মানুষের মায়ের জন্য পুজো দিতে এসেছি, তার দ্রুত আরোগ্য কামনার জন্য এসেছি। তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সারা বাংলা তার অপেক্ষায় আছে। তারা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এবং যেমনটা তনিষ্ঠা তুমি বলছিলে যে এবারই প্রথম নয়, যদি ঘটনা প্রবাহ আমরা দেখি তারিখ মিলিয়ে অতীতেও আমরা দেখবো বহুবার মুখ্যমন্ত্রী এভাবেই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, আঘাত পেয়েছেন বারবার। যেমনটা প্রথমেই বললো 2021, আমরা 3টি উইন্ডো আপনাদের সামনে তুলে ধরছি। 2021 সেখানে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়েছিলেন, তখন নন্দীগ্রামে বিরুলিয়ার মন্দির থেকে বের হওয়ার সময় পায়ে আঘাত পান।
এবং সে সময় কয়েকজন তাকে ধাক্কা মারে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তারপর আরও 2 বছর পর অর্থাৎ গত বছর 2023 পঞ্চায়েত ভোটের প্রচারে জলপাইগুড়ি গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি কোমরে চোট পান, হেলিকপ্টারে ছিলেন, কপ্টারের ঝাঁকুনিতে আহত হন। দুর্ঘটনা তদন্তে নামে ডিজিসিএ। এরপর গতকাল 2024 লোকসভা ভোটের আগে একটা বড়সড় দুর্ঘটনা, বাড়ির মধ্যেই ছিলেন, হঠাৎ করেই পড়ে যান এবং গুরুতর চোট, রক্তক্ষরণ হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় এসএসকেএমে। সেখানে তার জন্য বিশেষ মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তারা তড়িঘড়ি ব্যবস্থা নেন। যদিও তারা হসপিটালে থাকতে বলেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী রাজি হননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকদের কড়া তত্ত্বাবধানে মুখ্যমন্ত্রী রয়েছেন। আর একটা খবর দিয়ে আপনাদেরকে, পশ্চিমবঙ্গের অনুন্নয়ন এবং কেন্দ্রীয় প্রকল্পের ফান্ড ব্যবহারের ব্যর্থতাকে কেন্দ্রীয় এবং উত্তরপ্রদেশের সরকারি বিজ্ঞাপনে তুলে ধরার অভিযোগ। নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রের সরকারি বিজ্ঞাপনে পশ্চিমবঙ্গের সরকারের তুলনামূলক ব্যর্থতাকে তুলে ধরা হয়েছে। এবার একটু ঘাটালের খবর দিয়ে, ঘাটালের দাসপুরে সেখানে ধূপ তৈরির কারখানাতে আগুন এখনো পর্যন্ত জ্বলছে। আগুন লাগায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক, কারণ কারখানা বন্ধ হয়ে গিয়েছে। শ্রমিকদের মন পেতে মরিয়া শাসক এবং বিরোধীরা, প্রতিশ্রুতির বন্যা রাজনৈতিক দলগুলির। এখন যে কি অবস্থা, কারখানার আগুন এখনো কেন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পারছে না দমকল কর্মীরাই বা কি বলছেন, কি পরিস্থিতি সার্বিকভাবে ছবি তুলে ধরবেন অসীম বেরা, আমাদের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, কি কারণে এত ঘন্টা পেরিয়ে গেল এখনো আগুন নিয়ন্ত্রণে আসছে না? দেখো, বিষয় হচ্ছে একটাই, কারণ দমকল দপ্তরের কর্মীরা তারা যেটা জানাচ্ছেন বা আমরাও ছবিতে দেখেছি যে দমকল দপ্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে, কিন্তু আগুন কেন আসছে না। দেখো, যেটা দমকল সূত্রে যেটা আমরা জানতে যাচ্ছি যে এই আগুন নেভানোর জন্য এক ধরনের ফোম ব্যবহার হয়, কিন্তু সেইটা কিন্তু এখানে নেই, এখানে জল দিয়ে নেভানো হচ্ছে। আর তার জন্য যেমন একটা টাইম লাগছে, তারপরে ধূপ তৈরির যে মশলা, একাধিক মশলাপাতি, সাবান জাতীয় জিনিস, অনেক বিভিন্ন ধরনের তেল ছিল সেখানে মজুদ ছিল, যার জন্যই কিন্তু এই আগুন কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। দেখো, আগুন যে এই কয়েকদিন ধরে আজকে প্রায় 3 দিন অতিক্রম করতে চললো, আগুন কিন্তু এখনো যে নেভানো যায়নি, কেন সেটা ঠিক তাই প্রশ্ন অনেক উঠছে অসীম। অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত তোমরা সকলে সঙ্গে থাকো, খবর আরও রয়েছে।